ও মহোদয়গণ, আসসালামু আলাইকুম। ক্যাপ্টেন মালিক ও তার অন্যান্য ক্রুদের পক্ষ হতে আমি কেবিন ক্রু জোয়া আপনাদের সবাইকে ফ্লাইট নাম্বার Ladies and gentlemen, inshallah we shall be landing subject at the Shahjalal International Port, Dhaka. For your personal safety, please fasten your seatbelt, put your armrests down, keep your seat back in an upright position, and your study table in front of you. Thank you. প্লেন ল্যান্ড করেছে অনেকক্ষণ, তুমি বেতে কি করছো? আমি কাস্টম চেকিং পয়েন্টের দিকে যাচ্ছি, তুমি অ্যারাইভেল ইমিগ্রেশনে থাকো। কাউকে সন্দেহ হলে আমাকে ইনফর্ম করবে। ওভার। কেমন আছো জয়া? এই তো ভালো। অনেকদিন পর দেখলাম তোমাকে। এরকম মাপা হাসি ক্রাফটের ভেতরে হাসবে যাত্রীদের সামনে, আমার সামনে অ্যাটলিস্ট প্রাণ খুলে হাসবে। হাসিব ভাই, আপনি যে হাসির কথা বলছেন, একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টের ড্রেস পরে সেই হাসি দেওয়া আমার পক্ষে পসিবল না। আর আই থিঙ্ক আপনিও অন ডিউটিতে আছেন। সেটা অবশ্য ঠিক। কাস্টম চেকিং শেষ। বাই দ্য ওয়ে, তুমি ইন্টারন্যাশনাল ফ্লাইটে কবে থেকে জানি না তো? কি ব্যাপার, গোয়েন্দার চোখ দিয়ে কি আমাকে সন্দেহ করা শুরু করলেন? ইন্টারন্যাশনাল ফ্লাইটে করে একটা তেলা পোকা এলেও আমরা তাকে সন্দেহ করি জয়া। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান চেক মি। মেশিন যখন তোমাকে ছেড়ে দিয়েছে আমিও ছেড়ে দিলাম। তাছাড়া আমি তো আর তোমাকে আজকে থেকে চিনি না। আমি যখন থার্ড ইয়ারে। ভাই, এখন গল্প করার সময় না হাসিব ভাই, বাসায় যেতে হবে। গুড মর্নিং। মর্নিং। আপনার জন্য নাস্তা নিয়ে আসছি। খুব ভালো করেছেন, ভিতরে আসো। আচ্ছা, তুমি খুব ভালো করেই জানো যে আমি অনেক লেট নাইটে আসছি। সাত সকালবেলা আমার ঘুমটা না ভাঙালে হতো না। শরৎকাল না হলে এত ভোরে আসতাম না। মানে সকালবেলা ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে মনে হলো এখন শরৎকাল। আর মনে হওয়ার সঙ্গে সঙ্গেই একটা গান মাথার মধ্যে ঢুকে গেল। গানটা গাইতে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি মাথার মধ্যে ঢুকে গেলে। মনে হলো যে গানটা যদি তোমার সামনে গিয়ে না গাই তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর বাইট করবে। যেমন এখন আমি গানটা গাইতে পারি। আমি আমি দেখেছি শারদ প্রাতে তোমায়, দেখেছি মাধবী রাতে। আচ্ছা, শারদ প্রাত মানে তো জানোই, শরতের ভোরবেলা। আচ্ছা, শরতের ভোরবেলায় কি তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়েছে? শুভ্র, সাত সকালবেলা তোমার এসব কথা শুনতে আমার একদম ভালো লাগছে না।
তুমি আসছো খুব ভালো হয়েছে। এখন বসো, তোমার সাথে আমার একটা ইম্পর্ট্যান্ট কথা আছে, বসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নাস্তাটা সাজাই, বাই দিস টাইম 5 মিনিটের মধ্যে চলে আসো। 5 মিনিট? ইম্পসিবল। আরে বাবা, হোটেলের পরোটা ঠান্ডা হয়ে গেলে দাঁত দিয়ে ছিঁড়তে পারবে না, পরোটা দাঁত নিয়ে চলে যাবে। আরে বাবা, হোটেলের পরোটা তোমাকে কে আনতে বলছে? আমি সকালবেলা নিজের নাস্তা নিজে বানিয়ে খেতে পছন্দ করি, এটা তুমি জানো না? ঋতু বদলাচ্ছে, মানে মানে তুমি চেঞ্জ হয়ে যাচ্ছ। না ঠিক আছে, একটা স্বাবলম্বী মেয়ে সময়ের সঙ্গে চেঞ্জ হবে, স্বাভাবিক। শুভ্র, আমি মানে বুঝি নাই। যে আমি চাইলে তোমাকে প্রত্যেকদিন একটা নদী উপহার দিতে পারি, কিন্তু স্বর্ণ খচিত জলের আধার সেটা আমি কোথায় পাবো বলো? আমি এখনো মানে বুঝি নাই শুভ্র। আমি একজন বেকার যুবক, তোমার যোগ্য হতে হলে Shut up! কি কথা বারবার? ওই কথাটা বললে দাঁত ফেলে দিব তোমার। আচ্ছা ঠিক আছে, 5 মিনিটে রেডি হয়ে আসছি। গুড মর্নিং। উঠলেন মনে হচ্ছে, ভেবেছিলেন আর কেউ নেই? তোমার হাসিটা সুন্দর, কাজ করো। কয়টা পরোটা খেতে পারো? তাইলে এখন কাজের কথা শোন। একটা পরি ধরার জন্যে ফাঁদ ফেলতে হবে। কি ধরতে হবে? পরি? ওই যে আকাশে উড়ে উড়ে বেড়ায় সেই পরি তো? তো আমগো আগের পরি তো, এটা তো ভালোই ছিল। সেটা ওকে তো হয়ে গেছে, নতুন পরি লাগবে। কাম কাজের অবস্থা ভালো না। তো আমার কি করতে হবে? একটা পরি টার্গেট করা হয়েছে, তাহলে সুন্দর করে টোপ ফেলার জন্য ব্যবস্থা করতে হবে। আর টোপ ফেলার আগেই তার দুর্বল পয়েন্টগুলো খুঁজে বের করতে হবে, আর আমার কাজ হচ্ছে সেই দুর্বল পয়েন্টগুলো খুঁজে বের করা, তাই তো? এক কাজ করি ওস্তাদ, তোমার একটা কলা ছেলে দিই। তোর কি মনে হয় আমি নিজে কলা শুনতে পারি না? না ঠিক আছে, তাহলে আমি নিজেরটা নিজে ছিলি। মনে করো যে একজন রুটিতে যাই লেগে মজা করে সামনে বসে খাইতেছে, আর একজন খালি মুখে সামনে বসে রয়েছে, খারাপ লাগে না? আর তাহলে তুমি জানো যে আমার চোখে একটু দোষ আছে, আমি তো তোমার ভালোর জন্যই। কলা খাওয়া স্বাদ হয়েছে, কলা খা। এত লেকচার দেশ কেন? যেটা বলি সেটা কান দিয়ে শোনো। কান খোলা আছে। পরিটার নাম জেবুন্নেসা, ডাক নাম জয়া। প্রতি সপ্তাহেই ঢাকা দুবাই রোডে যাতায়াত করে। আগামী 2 দিন সে ঢাকায় থাকবে। এর মধ্যে আমি তার অ্যাড্রেস জোগাড় করে ফেলবো। পরিটার আগামী 48 ঘন্টার রিপোর্ট আমার লাগবে। তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের ডিটেল লাগবে। তার প্রেম, তার ভালোবাসা, আদর, সোহাগ, সব কিছু আমার লাগবে। আই ওয়ান্ট টু নো হার অল এভরিথিং। হিসাবটা বোঝা গেছে? ফেসবুক আইডি হ্যাক করানো লাগবে। তোর যা খুশি কর। আমার দরকার তার একটা দুর্বল জায়গা, যাতে টোপ ফেললেই অ্যাভয়েড করতে না পারে। তুমি যে এতদিন ধরে এই লাইনে আসো, কিন্তু তোমার কোনো ডেভেলপমেন্ট তোমার চোখে পড়ে না, অথচ তুমি কোটি কোটি টাকার মাল চুরে আমরা হইলাম সুনোবটি, অতি সামান্য। আমরা শুধু একজনের হুকুম তামিল করি। তুই আমার, আমি তার, সে আর একজনের। তুই যেমন আমার বসটা চিনস না, আমিও আমার বসের বসটা চিনি না। এক বিরাট চেইন। হবে না, আমাকে দিয়ে কিছুই হবে না। মাথা ঠান্ডা করে আমার কয়েকটা কথা শুনবা? তোমার কথা আমি জানি। তোমার মা চিটাগাং থেকে ফোন করছিলেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই তাকে চাপ দিচ্ছে।
মেয়ের বিয়ের বয়স চলে যাচ্ছে, তাকে বিয়ে দাও। আমি আমাদের বিয়ের ডেট ঠিক করে ফেলেছি। মানে? নেক্সট মান্থে আমরা বিয়ে করব। দেখো শুভ্র, আমাদের রিলেশনশিপ 10 বছর হয়ে গেল। মানে নিজেদেরকে বোঝার জন্য আর কত সময় দরকার বলো? পাগল তুমি? একটা বেকার ছেলেকে বিয়ে করবে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ফ্যামিলি মানবে? আচ্ছা বাবা মা আত্মীয় স্বজনের কথা কেন চিন্তা করছো? আমি তো চিন্তা করছি না। আর তুমি তো চাকরি খুঁজছো, খুঁজে পাবা, চাকরি তোমারও হবে। আর আমি যে স্যালারি পাই সেটা দিয়ে তো সংসার চালানোর জন্য ইনাফ, আর দরকার লাগে না আমাদের। সম্ভব না আমার পক্ষে। কোনটা সম্ভব না শুভ্র? বিয়ে করাটা সম্ভব না, নাকি আমার টাকায় সংসার চলুক এইটা সম্ভব না? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তুমি কি বলো? সবকিছু মিলিয়েই সম্ভব না। আমি ফ্যামিলির কাছে হাসির পাত্র হয়ে যাব, ব্যাপারটা ভয়ঙ্কর। আমি একা একটা মেয়ে, ঢাকা শহরে একা থাকি একটা ফ্ল্যাট নিয়ে। আমাদের সম্পর্কে 10 বছর হয়ে গেল। আমার প্রতি তোমার একটা দায়িত্ব আছে না? সব ঠিক আছে, একটা ভালো চাকরি না পেলে তো আমি বিয়ে করতে পারবো না। আমাকে সময় দাও, আমি চেষ্টা করছি। একটা জায়গায় কথাবার্তাও হচ্ছে, লাগবে সে টাকা লাগবে, চাকরিটা হয়ে যাবে। লাখ 20 টাকা? হ্যাঁ। মানে তুমি ঘুষ দিয়ে চাকরি নিবা? উপায় নাই। আর এত টাকা তুমি কোথায় পাবা? 7 লাখ জোগাড় করেছি। বাকিটা কোত্থেকে পাবা? বাকিটা দেখি, এখন ওই গ্রামের বাড়িতে জমি বিক্রি করার চেষ্টা চলছে, কিন্তু ক্রেতা পাওয়া যাচ্ছে না। লোক, এটা ওই মেয়েটার ফেসবুক আইডি? রাইট, আমি দুইজনের ফেসবুক আইডি হ্যাক করছি। দুজনের কেন? মেয়েটার বয়ফ্রেন্ড, পোলাটার নাম শুভ্র। গত 4 দিন ধইরা আমি তাদের গোপন কথাবার্তা সাক্ষী। সব কিছু খুলে বল। আমরা চাইলে এখন টোপ ফেলতে পারি, তবে মেয়েটারে সরাসরি টোপ গেলানো সহজ হবে না। টোপ ফেলতে হবে তার বয়ফ্রেন্ডরে। খুলে বল। ছেলেটা বেকার, ভালো একটা চাকরি নিতে পারে। তারপর? এই কয়দিন ছেলেরা স্টাডি করে আমি যে বুঝছি তাতে সে টোপ গিলব, এবং সে তার বান্ধবীরা রাজিও করাবো। কিন্তু মেয়েটা কি রাজি হবে? হবে না। কিন্তু মজিদ ভাই, কঠিন প্রেমের একটা ফর্মুলা আছে, আমরা সেই ফর্মুলা ছেলেটাকে শিখিয়ে দেব। কি ফর্মুলা? পরীক্ষা। ছেলেটা তার বান্ধবীর প্রেমের পরীক্ষা নিবে, আর মেয়েটা পরীক্ষা দিতে আইসে আমাদের নেটওয়ার্কের মধ্যে ঢুকে পড়বে। আমাদের মেয়েটার সাথে সরাসরি যোগাযোগ করার কোনো দরকার নাই। সে আমাদেরকে চিনবে না, আমাদের নির্দেশ যাবে ছেলেটার মাধ্যমে। তোর কথা শুনে মনে হইতেছে ব্যাপারটা খুব সহজ হবে। মজিদ ভাই, পোলাটার চোখে লোভ আছে। আসিফ ভাই, আমার ফ্লাইট কিন্তু 9:30টায়, 8টার সময় রিপোর্টিং। তার মানে আমার হাতে সময় আছে 10 মিনিট। তুমি আর আমি তো একই পেশায় আছি। একই পেশায় কিভাবে? আমি হচ্ছি কেবিন ক্রু আর আপনি হচ্ছেন এয়ারপোর্ট গোয়েন্দা। মানে কাজের জায়গা তো একই। না, সেটাও না। আমার কাজের জায়গা হচ্ছে এয়ারক্রাফটের ভেতরে, আর আপনার কাজের জায়গা হচ্ছে এয়ারপোর্ট। না তবুও কাছাকাছি তো, তাই না? আর আমরা দুজন দুজনের কতদিনের পরিচিত। দুজনের মধ্যে কিন্তু আশ্চর্য একটা মিল আছে। তুমিও বিয়ে করনি, আমিও বিয়ে করিনি, অথচ আমাদের দুজনেরই বিয়ের যথেষ্ট বয়স হয়েছে। আর আমরা দুজন ঢাকা শহরে থাকিও একা একা। আসিফ ভাই, আপনি কি বলতে চাচ্ছেন ক্লিয়ারলি বলেন। আমি তো আমার আগ্রহের কথা তোমাকে আগেও বহুবার বলেছি। আপনি মনে হয় ভুলে যাচ্ছেন আমি এঙ্গেজড। জানি তো, কিন্তু তোমরা বিয়েটা করছো না কেন জানতে পারি? এটা আমাদের পার্সোনাল ইস্যু। সেটা অবশ্য ঠিক, কিন্তু আমার কেন যেন মনে হলো
আমি যে এখনো সিঙ্গেল আছি সেই কথাটা তোমাকে একবার অফিসিয়ালি জানানো দরকার, কারণ কত কারণেই তো সম্পর্ক ভেঙে যায়। ঠিক আছে, শুনলাম, এখন কফিটা শেষ করেন, তারপর আমি যাব। জয়া, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমার কথায় কোনো রাগ করো না প্লিজ। না, রাগ করছি না। আচ্ছা ঠিক আছে, আপনি কফিটা শেষ করেন, আমি যাই। টেক কেয়ার। আসসালামু আলাইকুম শুক্র ভাই। শুভ্র ভাই, কেমন আছেন? আমি আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। যে আপনি কে? এক কথায় বলতে গেলে আপনি আমাকে চিনবেন না, অনেকগুলো কথা বলতে হবে। বলেন, অনেকগুলো কথা বলেন। আরে বললাম তো ভাই, অনেক কথা এইখানে দাঁড়িয়ে ঠিক বলা যাবে না। নিরিবিলি কোথায় ঠান্ডা মাথা গিয়ে বসি। নিরিবিলি ঠান্ডা মাথায় বসবেন? আপনার তো আমি চিনি না ভাই। কিন্তু আমি তো আপনাকে চিনি ভাই। সত্যি কথা বলতে গেলে আপনার জন্য একটা প্রস্তাব আছে। প্রস্তাবে রাজি হইলে আপনার জন্য ভালো হবে। চাকরির ঘুষের জন্য আপনার 10 লাখ টাকা শর্ট আছে, ব্যবস্থা হয়ে যাবে। ওদিকে জয় আপা আপনার বিয়ের জন্য চাপ দিতেছে। চাকরিটা না হইলে বিয়ে তো। আপনি এত সব জানেন কিভাবে? আমি আরও অনেক কিছু জানি ভাই, তবে আপনার সঙ্গে যদি ব্যবসায়ী না হয় তাহলে এত কথাবার্তা আপনার সঙ্গে বলে কোনো লাভ নাই। আপনাদের দুজনেরই ফেসবুক আইডি হ্যাক হয়েছে এই মাসের 3 তারিখে, কিন্তু এখন আপনারা সেটা টের পান নাই। হোয়াট? জি, চলেন ভাই, কোথাও গিয়ে বসি নিরিবিলিতে ঠান্ডা মাথায় ভাবি, হ্যাঁ বাতচিত করি। ভাই, জীবনে সমস্যা থাকবে, ঠান্ডা মাথায় তার সমাধান করতে হবে। আপনাদের ব্যবসাটা কি? আপনারা বলছি তো ভাই, আপনার একটা প্রস্তাব পেশ করব, রাজি হওয়া না হওয়া সেটা আপনার মর্জি, কিন্তু ভাই এখানে দাঁড়াই দাঁড়িয়ে তো সেটা বলা যাবে না। পোলাটারে টোপ দেওয়া হয়েছে। টোপ গিলছে। পয়লা পয়লা একটু তরপাইতে ছিল, পরে যখন আমি গোপন কিছু কথা কওয়া শুরু করলাম, হ্যাঁ, তখন সে মন দিয়ে আমার কথা শুনলো। আচ্ছা। সে কইল সে তার বান্ধবীরে রাজি করানোর চেষ্টা করবে। কটা দিন অপেক্ষা করো। কয়দিন? আমার তো মনে হয় এ মাসের মধ্যে আমরা মাল রিসিভ করতে পারবো। বড় ভাই, টাকার গন্ধ অবহেলা করা বড় কঠিন। কি ব্যাপার, গিফট হাতে নিয়ে বসে আছো কেন? খুলে দেখো। প্রত্যেকবারই ফ্লাইট থেকে ফিরে আমার জন্য একটা গিফট আনতে হবে, কি দরকার? আমি তোমার জন্য গিফট কিনতে পারবো না? কিন্তু প্রত্যেকবারই কেন? আমি তো তোমাকে কিছুই দিতে পারি না। তাতে কি হয়েছে? তাতে তাতে অনেক কিছুই হয়ে যায়। তোমার মধ্যে এত কমপ্লেক্স কেন শুভ্র? আমি চাকরিটা তো লাগবে আমার, আর প্রাইভেট টাকাটা যেভাবেই হোক আমাকে জোগাড় করতেই হবে। আমার একটা কথা শুনবা? ঘুষ দিয়ে তুমি চাকরি নাও, বিষয়টা আমার পছন্দ হচ্ছে না। কিন্তু কিছু করার নাই, কোনো উপায় আসলে নাই। হাই টাইম। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, জরুরি। তোমার হেল্প লাগবে। বলো। কি হলো, চুপ করে আছো কেন? বলো। না মানে উপায় নাই আসলে, ছাড়া আমার চাকরিটা তো লাগবেই। মানে তুমি তো চাইলেই এয়ারপোর্ট থেকে যে কোনো জিনিস বের করতে পারো, মানে
বুঝতে পারছো? মানে আমার তো মনে হয় তুমি পারো। আমি তোমার কথা বুঝতে পারছি না। শোনো, মানুষের জীবনের প্রয়োজনে মানুষকে হয়তো ছোটোখাটো দুই একটা অন্যায় করতেই হয়। আমাদের জীবনের প্রয়োজনে সেটা করতে হবে এবং সেই কাজটা মানে সিংহভাগটা তোমারই করতে হবে। মানে ধরো, মানে আমাকে যে গিফট দাও, মানে এরকমই একটা গিফট, তুমি জাস্ট ভাই কেমন আছেন? তুমি কেমন আছো মিয়া বলো? ভাই ঘরে বউ পোয়াতি, টাকা পয়সা একটু টানাটানি আছে। আরে মিয়া, এই মাসের মধ্যে তো দুবাই যেমন লাগতে পারে। হ্যাঁ, অসুবিধা কি? খবর দেবো মনে, রেডি থাকো। ভাই আমি রেডি আছি। ভাই কবে নাগাদ যাওয়া লাগবো? সেটা তোমাকে জানানো হবে, তবে 22-23 তারিখের দিকে হইতে পারে। ভাই ডাক্তার বলছে যে 24 তারিখ ডেলিভারির ডেট। পয়লা সন্তান তো, এই সময়টা তো বউর পাশে থাকাটা জরুরি। বাদ দাও, তোমার যেমন লাগবে। ভাই মানে আমি কি না করছি নাকি যে আমি যাবো না? পাসপোর্ট বিষয়ে মেয়াদ আছে না নাই? আছে ভাই। তো পাসপোর্টটা দাও। শোনো, কাগজপত্র রেডি করে তোমার খবর দেবো, যে কোনো দিন যাওয়া লাগতে পারে। তুমি কি বলছো এটা তুমি বুঝতে পারছো? এটা কি ধরনের অদ্ভুত অন্যায় আবদার, মানে আই জাস্ট ক্যান্ট বিলিভ ইট। কিন্তু কাজটা তোমাকে করতে হবে জয়া, মাত্র 2 বার, তাহলে টাকাটা পেয়ে যাব। আর তুমি যদি নাও করো, কেউ না কেউ তো এই কাজটা করবে। তাছাড়া তুমি হয়তো জানো না যে কাজটা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। উপায় নাই মানে? মানে আমরা যদি ওদের প্রপোজালটা রাজি না হই, ওদের যা খুশি তাই ওরা করতে পারে। কি করবে ওরা? কি করতে পারে ওরা? শোনো, জীবনে কিছু একটা পাওয়ার জন্য একটু ঝুঁকি তো নিতেই হয়। জয়া প্লিজ, আমার জন্য এটা করো। ইম্পসিবল, আই ক্যান্ট ডু ইট, ইম্পসিবল। তুমি আমার জন্য কাজটা করবা না? শুভ্র, তুমি আমাকে দিয়ে অন্যায় করাবা? এটা অন্যায় শুভ্র। না, অন্যায় করাবো না, এটা কোশ্চেন। তুমি তো ভালোবাসো আমাকে। মানে কি শুভ্র? আমি ভেবেছিলাম আমার ক্রাইসিসটা তুমি বুঝতে পারবে। আজকে যাই। কি হয়েছে তোর? কিছু না। কিছু তো একটা হয়েছে, এবার মুড অফ করে ফ্লাইটে উঠবি নাকি? কোনো সমস্যা নেই, ফ্লাইটে উঠলে দেখবি সব ঠিক হয়ে গেছে। সবার সাথে হেসে হেসে কথা বলছি, সার্ভ করছি। একবার কি হয়েছিল জানিস তো? আমি মালয়েশিয়া থেকে আসার পথে ফ্লাইটের ঠিক আগ মুহূর্তে বড় ভাইয়া কল করেছিল। কল করে বলল বড় আপু মারা গেছে। জানিস তো আমি সেদিনও হাসি খুশিভাবে যাত্রীদের সাথে কথা বলেছিলাম, এটা ওটা এগিয়ে দিয়েছিলাম, জব রেসপন্সিবিলিটি। তোর কি হয়েছে বলতো, মন খারাপ কেন?
আসলে কিছুদিন হলো শুভ্র আমার সাথে ঠিকমতো কথা বলছে না, ওর ফোনটাও প্রায় বন্ধ থাকে। মান অভিমান ভুলে বিয়েটা করে ফেল না, বিয়ে করতে তোদের সমস্যাটা কোথায়? আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে শুভ্র এই রিলেশনশিপটা মেনটেন করতে চায় না। সমস্যাটা কি? জানি না, উল্টাপাল্টা SMS করে, কথা বলতে চায় না, কমিউনিকেট করে না। মানে ওর আবদারটা না, আমি কিভাবে বলবো, এই আবদার কেন ও আমার কাছে করলো আমি বুঝলাম না। আমি জানি না শুভ ভাইয়া তোকে কি রিকোয়েস্ট করেছে, কিন্তু ভালোবাসার মানুষের কথা যদি নাই রাখতে পারলি। কি ব্যাপার জয়া, কেমন আছো? এই তো ভালো। আমার একটু তাড়া আছে, আপনার কথা বলেন। জয়া কি হয়েছে বলো তো, মুড অফ করে চলে গেল? বয়ফ্রেন্ডের সঙ্গে ছাড়াছাড়ি। সত্যি নাকি? জয়া ছাড়াছাড়ি, আপনি এত খুশি কেন? না, আজকাল এগুলো তো খুবই কমন ঘটনা। ছাড়ছাড়ি তো হতেই পারে, বিয়ের 2 বছর পর ডিভোর্স হবার চাইতে এটা ভালো। আপনি এখানে? আমি এসেছিলাম জয়ের সঙ্গে একটু দেখা করতে, কিন্তু ও তো চলে গেল। কফি খাবেন? নেন আপনার কফি, আমার পান। চোখ মুখ এরকম অন্ধকার করে রাখবেন না তো। আমার কথা শুনেন, এত টেনশনের কিছু নাই। সে যদি সত্যিই আপনার ভালোবাসে তাহলে অবশ্যই রাজি হবে। রাজি না হইয়া কোনো উপায় নাই। আচ্ছা, আপনি তার সঙ্গে সমস্ত রকম যোগাযোগ বন্ধ রাখছেন তো? জি, জয়া রাজি হয়েছে কাজটা করতে। রাজি হয়েছে? হ্যাঁ। আরে বলেন কি? হ্যাঁ, আগে বলবেন না। কারণ আমার কি করতে হবে সেটা বলেন। ম্যাডামের নেক্সট ফ্লাইট থেকে আমাদের কাজটা শুভ সূচনা করতে হবে। কাজটা খুবই সিম্পল। প্লেনের ভিতরে আমাদের একজন ক্যারিয়ার থাকবে যাত্রী হিসেবে, একটা কোড থাকবে। সেই কোডের মাধ্যমে দুজন দুজনের চিনবে। প্লেনের ভিতরেই আমাদের ক্যারিয়ার ম্যাডামের হাতে জিনিসটা তুলে দিবে। ম্যাডামের কাজ হইতেছে শাহজালাল পার করে জিনিসটা আপনার হাতে তুলে দেব, আর আমরা আপনার কাছ থেকে মালটা ডেলিভারি নিয়ে নেব। ব্যাস, সিম্পল। তুমি আমার সঙ্গে এরকম জেদ করতে পারো, আমি কখনো কল্পনাও করি নাই। তুমি আমাকে ছাড়া থাকতে পারবা? সত্যি করে বলো তো, আমাকে ছাড়া থাকতে পারবা? কাজটা তোমাকে করতে হবে জয়া, মাত্র 2 বার। ঠিক আছে, আমি কাজটা করব। কি করতে হবে আমাকে? প্লেনে একজন যাত্রীর কাছে পার্সেলটা থাকবে। তো আমি তাকে চিনব কি করে? প্রথম সে তোমাকে চিনবে,
তুমি যখন খাবার সার্ভ করবে তখন কোনো এক সময় তুমি একটা পানির বোতল হাত থেকে ফেলে দেবে, ফেলে দিয়ে তুমি বলবে এক্সট্রিমলি সরি। এটা হচ্ছে কোড। এটা শুনেই যার কাছে পার্সেলটা আছে সে বুঝতে পারবে এবং আমাদের যে ক্যারিয়ার প্ল্যানের ভিতর থাকবে সেটা নোটিস করবে। তারপর তোমার কোনো কাজ নেই, তুমি চলে যাবে টয়লেটের কাছে, ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবে। ওই যাত্রী তোমার কাছে যাবে, তোমার কাছে পানি চাইবে, যখন পানি চাইবে তখন তুমি বুঝতে পারবে, তারপরে সে তোমাকে পার্সেলটা দেবে, ফাইনালি সেটা তুমি নিয়ে আসবে। আশ্চর্য শুভ্র, তুমি আমাকে দিয়ে একটা অন্যায় করাচ্ছ। লোভে তোমার চোখ চকচক করছে। তুমি হঠাৎ এমন বদলে গেলে কেন? তুমি তো এমন ছিলে না কোনোদিন। বিশ্বাস করো শুভ্র, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার ভালোবাসার জন্য আমি সব করতে পারি, সব। এবারের মিশন দুবাই। এটা কি? পৃথিবী। পৃথিবীতে কয়টা দেশ আছে? পৃথিবীতে অনেকগুলা, মানে দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, ভারত, আর্জেন্টিনা, ব্রাজিল, আমেরিকা, আর হচ্ছে এটা তুইও জানোস না, আমিও জানি না। কে জানে? আমাকে বড় ভাই। বড় ভাই কে? ওস্তাদ। বসো। রমজান, ওস্তাদের সাথে তো এটাই প্রথম দেখা। এর আগে তো সাক্ষাৎ হয় নাই। না। বেশি কথা বলবা না, বস যেটা কয় মন দিয়ে শুনবা। জি। আসসালামু আলাইকুম। ওস্তাদ, আমি ওর সব বুঝাই দিছি, কোনো সমস্যা নেই। তারপরেও যদি তোমার কিছু করার থাকে ওরা জিজ্ঞাতে পারো। আর তাছাড়া ওই বেশি দেরি হয়ে গেলে কিন্তু প্লেন মিস করবো। এয়ারপোর্টের পাশে হোটেল আল হামারাতে যায় উঠবা, জানো তো? হোটেল থেকে বিনা কারণে বাইর হওয়া যাবে না। ফেরার পথে এয়ারপোর্টের ভিতরে একজন লোক তোমার একটা পার্সেল দেবে। সেই পার্সেলটা নিয়ে তুমি সোজা প্লেনে চলে যাবা। প্লেনে হ্যালো। তুমি এখানে দাঁড়াই আছো কেন? আমার কথা মন দিয়ে শোনো। 5 নাম্বার ডিপার্চার গেট দিয়ে ঢুকে পড়ো। সরি স্যার। লাগেজ স্ক্যানিং গেট পার হইয়া সোজা এয়ারলাইনের বোর্ডিং কাউন্টারের সামনে দাঁড়াই অপেক্ষা করবা। একশো গজ ডাইনে 3 নম্বর টয়লেটের দরজায় 2টা টোকা দাও। দরজা খুইলা ভিতরে ঢুকা পড়বা। কি সমস্যা?
না বা ওই ঘুমায়া পড়ছিলাম, এই জন্য একটু স্বপ্ন দেখতেছিলাম। দুঃস্বপ্ন না তো? না মানে বউ পোয়াতি, স্বপ্নে দেখলাম বাচ্চা প্রসব করছে। খুব ভালো স্বপ্ন দেখেছেন, চিন্তা করার কিছু নেই। জি, দোয়া করবেন। অবশ্যই অবশ্যই দোয়া করুন। সরি। সরি। ভাই মানে আমার একটু জায়গা দেন, একটু টয়লেটে যাবো। আচ্ছা স্যার কিছু লাগবে? জি ম্যাডাম, মানে এক বোতল পানি। জি। স্যার মুকুল, তুমি বেতে চলে যাও, ওখানে সাজিন অপেক্ষা করছে, প্লেন অলরেডি ল্যান্ড করেছে। টার্গেটের সঙ্গে হায়াতের থাকার কথা। হায়াতকে তুমি জিজ্ঞেস করবে। লাল পলো শার্ট, নাম সম্ভবত রমজান, প্রয়োজন হলে বাড়ি পর্যন্ত অনুসরণ করা যেতে পারে। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। কি খবর জয়া? এই তো ভালো। তোমার হাত ব্যাগটা তো বেশ সুন্দর, কোথায় কিনেছো? এখান থেকেই। চলো বাইরে তোমাকে এগিয়ে দিয়ে আসি। চলো। আচ্ছা আমরা এখন কোথায় যাচ্ছি? May I come in, sir? Come in. স্যার, ওর নাম জয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাঙ্কস জয়া, ওয়েল ডান। একটু আগে খবর পেলাম আমাদের টিম ফলো করে এমন একজনকে পেয়েছে। এনিওয়ে,
তোমার সাহায্যের কথা আমাদের ডিপার্টমেন্ট সবসময় মনে রাখবে জয়া। স্যার আজকে সকালবেলা শুভ্রকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। তোমরা দাঁড়িয়ে কেন, বসো। স্যার আপনারা শুভ্রকে টোপ হিসেবে ব্যবহার করেছিলেন, আপনারা বলেছিলেন যে ওর কোনো ক্ষতি হবে না। স্যার আপনি তো বলেছিলেন, কিন্তু ছেলেটা যা করেছে সেটা তো অন্যায়। স্যার ওর শাস্তি হবে জানলে কখনোই আমি ওকে এই অন্যায় কাজে জড়িত হতে দিতাম না। আমার জন্য ও এখন বিপদে পড়ে গেল। জয়া, তোমাকে একটা কথা বলি। কাস্টমস গোয়েন্দার চিফ হিসেবে না, পিতা হিসেবে তোমাকে কথাটা বলছি। তোমার বন্ধু শুভ্র নাম ছেলেটা, তাই তো? সে একটা বড় অপরাধ করেছে, তোমাকে দিয়ে একটা বড় অন্যায় করাতে চেয়েছে। তার শাস্তি কি তার পাওয়া উচিত নয়? শাস্তি ভোগ করে যদি সে ফিরে আসে, তুমি কি তাকে গ্রহণ করতে পারবে না? আমার তাকে গ্রহণ করতে কোনো সমস্যা নাই স্যার, কিন্তু এই ঘটনার পর ও আর কোনোদিন আমার সাথে দেখা করবে না। তাহলে ধরে নিতে হবে সে তোমাকে ভালোই বাসেনি। হাসিব ওর একটা ফাইল আমাকে দিয়েছে, সেখানে তোমাদের ডিটেলস আছে। ছেলেটার রেজাল্ট ভালো, ভালো ফ্যামিলির, কিন্তু তোমাকে নিয়ে কমপ্লেক্স আর লোভী মন তাকে একটা অন্যায়ের দিকে ঠেলে দিয়েছে। এর শাস্তি তো তাকে পেতেই হবে। দেখো, শাস্তি ভোগ করে সে যদি ফিরে আসে, তাহলে আমি তাকে একটা ভালো চাকরির জন্য রেফার করব। চলবে তো? থ্যাঙ্কস। শুভ্র, এই দাঁড়ান দাঁড়ান। শুভ, কেমন আছো তুমি? ভালো। তুমি জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকে আমি তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, তোমাকে অনেক খুঁজেছি। আমার মনে হয় এসব কথা আমরা বাদ দিই। ওটা তাড়াহুড়াও আছে, খুব ছোট্ট একটা চাকরি করি, সেলস রিপ্রেজেন্টেটিভ, কিন্তু আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আসি, হ্যাঁ? ও এনিওয়ে, তোমাকে থ্যাঙ্কস। আমার মনের মধ্যে পাপ ঢুকে গিয়েছিল, কিন্তু তোমার কারণে আমার শাস্তি হয়েছে। আমি জেলে গেলাম, বের হলাম, ভালো হয়ে গেলাম, নিজের মতো আছি। এনিওয়ে থ্যাংক ইউ, যাই। শুভ্র, আমার কথাটা শোনো, বিশ্বাস করো, আমি তোমাকে অনেক মিস করো জয়া। আমিও তোমাকে মিস করি, মাঝে মাঝে খুব বেশি মিস করি। কিন্তু শুধু তুমিই আমাকে শাস্তি দিতে পারবে, আমি তোমাকে শাস্তি দিতে পারবো না, সেটা তো হয় না। আবার প্রস্তাবে তুমি রাজি নাই হতে পারতে, কিন্তু এইভাবে প্ল্যান করে আমাকে শাস্তি দিতে হবে, আমি না ভুলতে পারি না এটা। দ্যাটস ওয়াই বাই।